আমার স্বামী আমাকে বলল জরুরি ডাক্তার দেখানো বাতিল করে তার মাকে বসুন্ধরা সিটির ব্যান্ডেড সেলের জন্য নিয়ে যেতে। শুধু নিয়ে যাওয়াই নয়, সব কেনাকাটার বিলও আমাকে দিতে হবে। আমি তর্ক করিনি, শুধু হেসে বলেছিলাম আপনারা নিশ্চিন্তে কেনাকাটা করুন, আমি আধা ঘন্টার মধ্যে আসছি। কিন্তু তারা যখন লাখ লাখ টাকার জিনিস বেছে নিচ্ছিল, তখন আমার ডাক্তার এমন একটি রিপোর্ট খুলে দেখাচ্ছিলেন যেটাকে তারা দিনের পর দিন গুরুত্বই দেয়নি। আর যে ব্যাংক কার্ডের অপেক্ষায় তারা ছিল সেটা তখনও আমার ব্যাগেই ছিল। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা বাতিল করো। শাশুড়ি রেহানা বেগম কথাটা বলেই আমার মেডিকেল ফাইলটা ডাইনিং টেবিলের একপাশে ঠেলে দিলেন, যেন ওটা কোনো দরকারি জিনিস নয়। ফাইলটা প্রায় মেঝেতে পড়ে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি এক হাতে সেটাকে ধরে ফেললাম আর অন্য হাতটা পেটের ডান পাশে চেপে ধরলাম। কয়েক সপ্তাহ ধরে সেখানে অসহ্য ব্যথা হচ্ছিল। রেহানা বেগম একবারও সরি বললেন না। তিনি তখন নতুন জামদানি শাড়ি পরে সোনার গহনা পরে আয়নায় নিজেকে দেখছিলেন। আজ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বড় ব্যান্ডগুলোর বিশেষ ছাড় চলছে, আজ না গেলে ভালো জিনিস আর পাবো না, তিনি বললেন। ঠিক তখনই আমার স্বামী সায়েম সিঁড়ি দিয়ে নিচে নামলো। তার পায়ে সেই দামি জুতাটা যেটা গত জন্মদিনে আমি কিনে দিয়েছিলাম। সে একবার ঘড়ির দিকে তাকালো, তারপর মায়ের ব্যাগের দিকে। আমার মুখের দিকে একবারও তাকালো না। আমি শান্ত গলায় বললাম, আমি অ্যাপয়েন্টমেন্টটা পরিবর্তন করতে পারবো না, ওষুধে কাজ হচ্ছে না। গ্যাস্ট্রো বিশেষজ্ঞ বলেছেন আজকের চেক আপ খুব জরুরি। সায়েম বিরক্ত হয়ে হাত গুটিয়ে বলল, আরে এটা তো সাধারণ ফলো আপ। আম্মু অনেক দিন ধরে মন খারাপ করে আছে, আজ একটু শপিং করলে ভালো লাগবে। গত 3 সপ্তাহ ধরে আমি ভোরবেলা পেটের তীব্র ব্যথায় ঘুম ভাঙতো। ওজন এতটাই কমে গেছে যে অফিসের প্যান্ট ঢিলে হয়ে গেছে। ঠিকমতো খাওয়াও কষ্টকর হয়ে উঠেছিল। এসব সায়েম খুব ভালো করে জানতো। এটাও জানতো আমাদের সংসারে এমন একমাত্র ক্রেডিট কার্ড আমার কাছেই আছে যেটা দিয়ে তার মা ইচ্ছে মতো কেনাকাটা করতে পারবেন। আমি ঢাকার একটি সাইবার সিকিউরিটি সফটওয়্যার কোম্পানিতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার বেতনে চলে বাড়ির কিস্তি, বাজার খরচ, বিদ্যুৎ বিল, ঘোরাঘুরি, এমনকি শাশুড়ির শখও। অন্যদিকে সাইমের বেতন প্রায় পুরোটাই তার নিজের শখ আর গাড়ির পেছনে খরচ হয়। সেদিন সকালে শাশুড়ি ইতিমধ্যেই মোবাইলে কয়েকটি বিদেশি ব্র্যান্ডের ব্যাগের ছবি সেভ করে রেখেছিলেন। সায়েম বলল, তুমি তো অনেক টাকা আয় করো, কয়েকটা জিনিস কিনে দিলে কি এমন হবে? ডাক্তারের কাছে আরেক দিন যেও। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলাম। তারপর বুঝলাম সমস্যা এই নয় যে আমি বিষয়টা ঠিকভাবে বোঝাতে পারিনি। সমস্যা হলো আমার অসুস্থতা তাদের কাছে কোনো গুরুত্বই রাখে না, কারণ সেটা আমার অসুস্থতা। আমি ধীরে ধীরে বললাম, ঠিক আছে, তোমরাই ঠিক বলেছ। সাইমের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। শাশুড়িও খুশি হয়ে বললেন, তাহলে চলো। আমি হাসলাম, চলুন, আপনারা যা ইচ্ছা কিনবেন, পুরো বিল আমি দেব। 10 মিনিট পর আমরা গাড়িতে উঠলাম। কুড়িল বনানী পেরিয়ে বসুন্ধরা সিটির দিকে যাচ্ছি। গাড়ি চালাতে চালাতে পেটের ব্যথাটা আরও বেড়ে যাচ্ছিল। শাশুড়ি ফোনে তার বান্ধবীকে বলছিলেন আজ আমার বৌমা আমাকে রাজরানীর মতো শপিং করাবে, ব্যাগ, ওয়ালেট সব কিনবো। পেছন থেকে সায়েম বলল, আরও একটু দ্রুত চালাও, দেরি হয়ে যাচ্ছে। আমি রিয়ার ভিউ মিররে তার দিকে তাকালাম। সে আমার কপালের ঘাম দেখল, তবুও কিছু বলল না। শপিং মলের সামনে গাড়ি থামানোর পর আমার ফোনে আগে থেকে সেট করা একটি অ্যালার্ম বেজে উঠল। আমি এমন ভান করলাম যেন অফিস থেকে ফোন এসেছে। ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে অনলাইনে আসছি। সায়েম জিজ্ঞেস করলো, কী হয়েছে? আমি বললাম, অফিসের জরুরি মিটিং। তোমরা ভেতরে যাও, যা ইচ্ছা পছন্দ করো, সব বিল তৈরি করে রাখো, আমি আধা ঘন্টার মধ্যে ক্যাশ কাউন্টারে আসছি। শাশুড়ি অবাক হয়ে বললেন, যা ইচ্ছা কিনতে পারবো? আমি হেসে বললাম, অবশ্যই। দুজনেই আনন্দে ভেতরে ঢুকে গেলেন। তারা চোখের আড়াল হতেই আমি গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে সোজা ধানমন্ডির গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞের চেম্বারের দিকে চলে গেলাম। সায়েম তার নিজের ব্যাংক কার্ডটি ক্যাশিয়ারের হাতে দিল। ক্যাশিয়ার কার্ডটি মেশিনে প্রবেশ করালো। 2 সেকেন্ড, তারপর হঠাৎ একটি তীক্ষ্ণ বিপ শব্দ। স্ক্রিনে ভেসে উঠল, ট্রান্স্যাকশন ডিক্লাইন্ড। সায়েম কপাল কুঁচকে বলল, আবার চেষ্টা করুন। দ্বিতীয়বার একই ফল, ডিক্লাইন্ড। রেহানা বেগমের হাতে ধরা কফির কাপ মাছ আকাশেই
থেমে গেল। কিছুক্ষণ আগেও তিনি পাশের ক্রেতাদের গর্ব করে বলছিলেন, আমার বৌমা আইটি কোম্পানিতে বড় চাকরি করে, আজ আমি যা চাই সবই কিনে দেবে। এখন সে একই লোকজন কৌতূহলী চোখে তাদের দিকে তাকিয়ে আছে। বিক্রয় কর্মীরা একে একে দামি ব্যাগগুলো বাক্স থেকে বের করে আবার শোকেসে তুলে রাখছে। ঘড়িগুলো আবার লক করা কাচের আলমারিতে চলে যাচ্ছে। জুতা, বেল্ট, ওয়ালেট সব আবার তাকেই ফিরে গেল। স্টোর ম্যানেজার ভদ্রভাবে বললেন, স্যার দুঃখিত, বৈধ পেমেন্ট ছাড়া আমরা কোনো পণ্য দিতে পারবো না। সাইম বিরক্ত হয়ে বলল, আপনাদের মেশিনে সমস্যা আছে। ম্যানেজার শান্তভাবে উত্তর দিলেন, না স্যার, আমাদের মেশিন ঠিকই কাজ করছে। এরপর শুরু হলো দোষারোপ। রেহানা বেগম বললেন, তোমার কার্ডে টাকা নেই কেন? সাইম রেগে উঠল, আপনি 30 লাখ টাকার মতো জিনিস তুলেছেন, আবার দোষ আমার? দুজনের ঝগড়া এতটাই বেড়ে গেল যে শপিং মলের নিরাপত্তা কর্মীরা এসে ভদ্রভাবে তাদের দোকানের বাইরে নিয়ে গেল। এদিকে বিকেল 4টার দিকে আমি ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে বের হলাম। ডাক্তার স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমার পাকস্থলীতে গুরুতর আলসার হয়েছে, আর একবার চিকিৎসা অবহেলা করলে জরুরি অস্ত্রোপচারেরও প্রয়োজন হতে পারে। চেম্বার থেকে বের হয়েই আমি ব্যাংকে ফোন করলাম। আমার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত সাইমের অতিরিক্ত কার্ড, অনলাইন পেমেন্ট এবং সব ডিজিটাল লেনদেন সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম। এরপর মোবাইল চালু করতেই দেখি 53টি মিসড কল, সবগুলোই সাইমের, কয়েকটি রেহানা বেগমের, আর অসংখ্য মেসেজ। আমি শুধু একটি উত্তর পাঠালাম, আমার চিকিৎসাও তোমাদের শপিংয়ের মতোই গুরুত্বপূর্ণ ছিল। আজ হয়তো বুঝতে পারছো অবহেলিত হতে কেমন লাগে। তারপর আমি সাইমের নম্বর ব্লক করে দিলাম। সন্ধ্যা 7টার দিকে দরজা জোরে ঠেলে সাইম বাড়িতে ঢুকলো। তার মুখ রাগে লাল। নিশ্চয়ই সে আমাকে চিৎকার করে জবাবদিহি করাবে ভেবেছিল, কিন্তু ঘরে ঢুকেই সে থমকে দাঁড়ালো। প্রধান দরজার পাশে আমার 3টি বড় সুটকেস গুছিয়ে রাখা, ড্রয়িং রুমের টেবিলের উপর মোটা একটি ফাইলের উপরে একটি আইনজীবীর সিল। সাইম ধীরে ধীরে সেটি হাতে তুলে নিল। প্রথম পাতার বড় অক্ষরগুলো পড়তেই তার মুখের রং বদলে গেল। ওটা ছিল বিবাহ বিচ্ছেদের নোটিশ, কিন্তু সেটাই সবচেয়ে বড় ধাক্কা ছিল না। পরের পাতায় এমন কিছু সম্পত্তির কাগজ ছিল যা দেখে রেহানা বেগম প্রথমবারের মতো নিশ্চুপ হয়ে গেলেন। কয়েক মুহূর্ত আগেও যিনি বলেছিলেন, লড়াই করো, 1 ইঞ্চিও ছাড়বে না, তিনি হঠাৎ সাইমকে ফিসফিস করে বললেন, কোনো ঝামেলা করো না, আগে আইনজীবীর সঙ্গে কথা বলি। কারণ সেই কাগজে এমন এক সত্য লেখা ছিল যা তাদের পুরো হিসাবটাই বদলে দিতে চলেছিল। সত্যিকারের মূল্য। সাইমের হাত কাঁপছিল। সে একবার আমার দিকে তাকালো, তারপর আবার আইনজীবীর পাঠানো কাগজগুলোর দিকে। প্রথম পাতায় স্পষ্ট করে লেখা ছিল বিবাহ বিচ্ছেদের নোটিশ, কিন্তু সেটাই সবচেয়ে বড় ধাক্কা ছিল না। পরের পাতাগুলোতে ছিল গত 5 বছরের ব্যাংক স্টেটমেন্ট, ক্রেডিট কার্ডের বিল, বাড়ির ঋণের কিস্তির রেকর্ড এবং সম্পত্তির মালিকানার নথি। সব কিছু সুন্দরভাবে আলাদা আলাদা ফাইলে সাজানো। সাইম যত পড়ছিল তার মুখের রং ততই ফ্যাকাশে হয়ে যাচ্ছিল, কারণ সত্যিটা ছিল খুবই সহজ। যে বাড়িতে তারা এতদিন রাজত্ব করেছে সেই বাড়ির ঋণের প্রায় প্রতিটি কিস্তি আমি পরিশোধ করেছি। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ইন্টারনেট, বাজার, গাড়ির বিমা, সব কিছুর টাকা আমার অ্যাকাউন্ট থেকেই গেছে। এমনকি রেহানা বেগমের চিকিৎসা, তার দেশের বাইরে ঘুরতে যাওয়া, জন্মদিনের গয়না, সব কিছুর রসিদও সেই ফাইলের ভেতর ছিল। আর সাইম, সে নিজের বেতনের বড় অংশ খরচ করেছে নতুন গাড়ি, দামি ঘড়ি, বন্ধুদের আড্ডা আর ব্যক্তিগত শখে। আমি শান্তভাবে বললাম, তোমরা সব সময় ভাবতে যে আমি শুধু টাকা উপার্জনের একটা মেশিন, কিন্তু আজ আমি শুধু হিসাবটা দেখিয়ে দিলাম। রেহানা বেগম রাগে কাঁপতে কাঁপতে বললেন, একটা সংসারে এসব হিসাব রাখা হয়? আমি তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, যে সংসারে একজন মানুষের অসুস্থতার কোনো মূল্য নেই, সেখানে হিসাব রাখতেই হয়। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। ঠিক তখনই আমার ফোনে হাসপাতাল থেকে একটি কল এলো। আমি স্পিকার অন করলাম। ডাক্তার বললেন, মিসেস জুই, আপনার রিপোর্টগুলো আবার পর্যালোচনা করেছি। সময় মতো চিকিৎসা শুরু হওয়ায় এখন অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে যদি আজও আপনি অ্যাপয়েন্টমেন্ট মিস করতেন, পরিস্থিতি অনেক জটিল হয়ে যেত। ফোন কেটে গেল। সাইম মাথা নিচু করে সোফায় বসে পড়ল। তার চোখে প্রথমবারের মতো ভয় স্পষ্ট। সে আস্তে করে বলল, আমি
আমি বুঝতে পারিনি বিষয়টা এত গুরুতর ছিল। আমি শান্ত কণ্ঠে উত্তর দিলাম, না, তুমি বুঝতে চাওনি। দুটো জিনিস এক নয়। রেহানা বেগম এবার নরম গলায় বললেন, ভুল হয়ে গেছে মা, রাগ করে সংসার ভেঙে দিও না। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর ধীরে ধীরে বললাম, যেদিন আমি ব্যথায় কুঁকড়েছিলাম সেদিন আপনাদের কাছে একটা ব্যাগ আমার জীবনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল। আজ শুধু সেই সিদ্ধান্তের ফল আপনারা দেখছেন। আমি টেবিলের উপর আরেকটি খাম রাখলাম। সায়েম খুলে দেখল, ওটা ছিল ব্যাংকের নতুন কাগজ। আমার বেতন জমা হওয়ার অ্যাকাউন্ট বদলে গেছে, সব অটো পেমেন্ট বন্ধ, যৌথ ক্রেডিট কার্ড বাতিল, সংসারের সব খরচের দায়িত্ব শেষ। আমি বললাম, আজ থেকে আমার উপার্জন শুধু আমার চিকিৎসা, আমার ভবিষ্যৎ আর আমার শান্তির জন্য। সাইম উঠে এসে আমার সামনে দাঁড়ালো, তার চোখ ভিজে গেছে। একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে দেব। আমি তার দিকে তাকিয়ে বললাম, ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাস ভেঙে গেলে সেটা আগের মতো হয় না। আমি 3টি সুটকেসের একটি তুলে নিলাম, দরজার কাছে গিয়ে শেষবারের মতো পিছনে তাকালাম। এই বাড়িতে আমি অনেক টাকা দিয়েছি, অনেক দায়িত্ব পালন করেছি, অনেক অপমানও সহ্য করেছি, কিন্তু আজ আমি একটা জিনিস ফিরিয়ে নিয়ে যাচ্ছি, নিজের সম্মান। দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে। আমার সবচেয়ে কাছের বন্ধু পাল গাড়ির পাশে দাঁড়িয়েছিল। সে কিছুই জিজ্ঞেস করলো না, শুধু আমার সুটকেসটি গাড়িতে তুলে দিয়ে বলল, এবার নিজের জন্য বাঁচো। আমি হেসে মাথা নাড়লাম। কয়েক মাস পরে আমার চিকিৎসা সম্পূর্ণ হয়, শরীর সুস্থ হয়ে ওঠে, কাজে আবার মন দিই, পদোন্নতিও পাই। একদিন কফি শপে বসে ল্যাপটপে কাজ করার সময় খবর পেলাম সাইম বাড়িটি বিক্রি করতে বাধ্য হয়েছে। ঋণের কিস্তি, সংসারের খরচ আর মায়ের বিলাসী জীবন, সব কিছুর বোঝা একা টানতে পারেনি। রেহানা বেগমও বুঝেছিলেন যে মানুষটিকে তিনি শুধু টাকার উৎস ভেবেছিলেন, সেই মানুষটাই ছিল এই সংসারের সবচেয়ে বড় আশীর্বাদ। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আমি আর ফিরে তাকাইনি, কারণ জীবনে কিছু দরজা বন্ধ করার জন্যই তৈরি হয়, আর কিছু পথ নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য। সমাপ্ত। শিক্ষা, যে মানুষ সবসময় আপনার পাশে থাকে তার ভালোবাসা, ত্যাগ এবং স্বাস্থ্যের মূল্য সময় থাকতে বুঝুন, কারণ সম্মান হারালে সম্পর্ক টিকে থাকে না, আর সময় চলে গেলে অনুতাপের কোনো মূল্য থাকে না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন এবং নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।